আসসালামু আলাইকুম সবাইকে। আমার পরিচয়, আমি আবরার তানভীর ত্বকী, পড়াশোনা ট্রিপল ডিপার্টমেন্ট বুয়েটে। বুয়েট 24-25 সেশনের ম্যাথ সলভিং প্লেলিস্টের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এই প্লেলিস্টটার মেইন টার্গেট বা মেইন উদ্দেশ্যটা কি? এই প্লেলিস্টটার মেইন উদ্দেশ্য হচ্ছে একজন কলেজ গোয়িং একদম বিগিনার লেভেলের একটা স্টুডেন্টেরও বুয়েটের একটা নির্দিষ্ট বছরের সবগুলো কোয়েশ্চেনের উপরে খুব ক্লিয়ার এবং স্ট্রং একটা পার্সপেক্টিভ বা পারসেপশন তৈরি করা বা তৈরি করতে হেল্প করে ফেলা। এখন এই কাজটা আমরা করব কিভাবে? এই কাজটা করার ক্ষেত্রে আমি জাস্ট সামনে আসলাম অ্যান্ড প্রবলেমটার সলভ দেখায় চটপট চলে গেলাম, এইভাবে কাজটা করব না। এখানে আমি বেশ কয়েকটা ব্যাপারের উপরে বেশ নজর দেওয়ার ট্রাই করব। সেগুলো হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা অ্যানালাইজিং প্রথমেই। এখানে অনেক সময় স্টুডেন্টদের এমন হয় যে কোয়েশ্চেনটাতে কী চাওয়া হয়েছে সেটা সম্পর্কেই ক্ল্যারিটি স্টুডেন্টের ফার্স্ট প্লেস থাকে না। সেই ব্যাপারটা যাতে এরকম না হয়, এখানে যাতে কোয়েশ্চেনটা সম্পর্কে কোনো অ্যাম্বিগুইটি বা কোয়েশ্চেনটা সম্পর্কে যাতে কোনো কনফিউশন না থাকে, সেটা প্রথমে এনশিওর করব। তারপরে স্টেপ বাই স্টেপ সবগুলো পয়েন্ট একদম আলোচনা করে, সবগুলো পয়েন্টের পেছনে লজিক্যাল আন্ডারলাইং লজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করে, সবগুলো অ্যাপ্রোচ কোনটা কোন কেসে এইভাবে কেন অ্যাপ্রোচ নিচ্ছি, এভাবে অ্যাপ্রোচ নেওয়ার সুবিধা অসুবিধাগুলো কী, সেইগুলো বলে তারপরে ম্যাথটার পুরো সলভটুকু দেখাবো। এবং এর পাশাপাশি অনেক সময় অনেক প্রবলেমের কেসে একই প্রবলেম অনেক ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে চিন্তা করে ডিফারেন্ট ওয়েতে সলভ করা যায়। এরকম ডিফারেন্ট পার্সপেক্টিভ শেয়ার করব অ্যান্ড ফাইনালি জোর দেব ইনটুইশনে, অর্থাৎ একটা প্রবলেমকে দেখেই কিভাবে বিচক্ষণতার সহিত এখানে হাতে কলমে কাগজে কলমে হাত না দিয়েই কিভাবে ওটা সম্পর্কে একটা বিচক্ষণ স্টেটমেন্ট দেওয়া যায় সেই ব্যাপারটা ডেভেলপ করাতে। এখন যারা র্যান্ডমলি এই ভিডিওটাতে ক্লিক করছো, তোমাদের উচিত হবে ডেসক্রিপশন বক্স অথবা পিন্ড কমেন্ট থেকে প্লেলিস্ট লিঙ্কে যাওয়া এবং সেখান থেকে থরোলি প্লেলিস্টটা ফলো করা। চলো এবার আমরা প্রবলেমে চলে যাই। এবারের কোয়েশ্চেনটা দেখো, এখানে বলা আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 1 + mx মাইনাস রুট ওভার 1 - nx বাই এক্স। অর্থাৎ এফ অফ এক্স একটা ফাংশন, সেটাকে ডিফাইন করা আছে। এরপরে বলা আছে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হলে এফ অফ 0 ইজ ইকুয়াল টু হোয়াট। এখন এইখানে বলাই আছে যে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে ওই ফাংশনটাকে অবিচ্ছিন্ন ধরে নিয়েই আমাদেরকে কি করতে হবে, এফ অফ 0 এর ভ্যালুটা বের করতে হবে। তো এই যে অবিচ্ছিন্ন ফাংশন, কোনো একটা সার্টেন পয়েন্টে অবিচ্ছিন্ন, এই জিনিসটা দিয়ে কি মিন করে আমরা প্রথমে এই জিনিসটা অ্যানালাইজ করব, সেটা শর্তগুলো দেখব, তারপর এই প্রবলেম সলভিং একটা স্ট্র্যাটেজি সেট করব, তারপর সলভিংয়ে যাব। আর এই প্রবলেমটা কিন্তু আমরা তিনটা ডিফারেন্ট উপায়ে অ্যাপ্রোচ করব, তিনটা ডিফারেন্ট মেথডে আমরা সলভ করব। তো আমরা শুরু করি। প্রথমেই দেখো, একটা ফাংশন অবিচ্ছিন্ন, এই অবিচ্ছিন্ন ওয়ার্ডটাকে আমরা যদি একদম লিটারাল মিনিং নেই, মানে হচ্ছে বিচ্ছিন্ন না। বিচ্ছিন্ন না মানে কি? সেটা হলো কন্টিনিউয়াস। তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস, তাই না? এখন কথা হচ্ছে ম্যাথমেটিক্যালি যদি আমরা চিন্তা করি, তাহলে কোনো একটা সার্টেন পয়েন্টে একটা ফাংশন কন্টিনিউয়াস, এইটা দিয়ে আসলে কি মিন করে আমরা একটু ভিজুয়ালি আগাই। খেয়াল করো, আমরা দেখো তো কখন একটা ফাংশনকে আমরা কন্টিনিউয়াস বলতেছি আর কোন কোন সিনারিওতে বলতেছি না। ধরে নাও এইখানে একটা ফাংশন আছে যেটা হলো এরকম, এইখানকার এই মনে করো এই পয়েন্টে x = 2 পয়েন্টে ওর হচ্ছে ভ্যালুটা নাই, ওখানে একটা আমাদের হোল তৈরি হয়েছে, বাকি পয়েন্টগুলোতে ওর ভ্যালু আছে, এইটা কিন্তু কন্টিনিউয়াস হলো না। তারপরে মনে করো আরেকটা ফাংশন আমরা এরকমভাবে নিলাম, এই কাছাকাছি ধরনেরই, তারপরে এখানে সেটা এরকম হলো। তার মানে কি, এই যে x = 2 পয়েন্টের আগ পর্যন্ত সব জায়গায় ভ্যালু দিচ্ছিল, x = 2 তে ওর কোনো ভ্যালু নাই, তারপর x = 2 এর পরের পয়েন্টগুলোতে আবারও তার ভ্যালু আছে। এখানেও কিন্তু সে কন্টিনিউয়াস বা একদম অবিচ্ছিন্ন হলো না, এখানে তার একটা বিচ্ছিন্নতা থেকে গেল। তারপরে আরেকটা যদি আমরা সিনারিও বিবেচনা করি, যে মনে করো এরকমই হলো, এইরকমই হলো, জাস্ট ওর এই যে x = 2 পয়েন্টের যে ভ্যালুটা, এইটা এইখানে কোথাও আছে, এই জায়গায় কোথাও ওর ভ্যালুটা আছে। তাহলে এখন এইবার এই তিনটা সিনারিওতে আমরা মোটামুটি যেই জিনিসগুলো দেখতেছি, এগুলো হচ্ছে তোমার হলো এইখানে কোথাও হোল থেকে গেছে, কোথাও জাম্প হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে, এ ধরনের জিনিসগুলো হয়েছে। তো এই যে এইগুলো হচ্ছে আমাদের কি ডিসকন্টিনিউটির মোটামুটি সিনারিও কয়েকটা দেখলাম, আরও আছে, জাস্ট আমরা কয়েকটা দেখলাম। এরপরে এখন আমরা একটা কন্টিনিউয়াস ফাংশন দেখার ট্রাই করি। তো সেইখান থেকে আমরা একটু বুঝে নেওয়ার ট্রাই করব যে আমাদের কোন কোন শর্ত স্টাবলিশ করলে একটা ফাংশন কি হয়, কন্টিনিউয়াস হয়। দেখো ওইখানে এই জায়গাটায় ফাংশনটা কিন্তু x = 2 পয়েন্টে মনে করো এইখানে, সেইখানে কিন্তু সে কন্টিনিউয়াস আছে।
এখন তাহলে আমরা একটু কোন একটা সার্টেইন পয়েন্টে একটা ফাংশনে কন্টিনিউয়াস হওয়ার শর্তগুলো একটু দেখি। শর্ত হচ্ছে, প্রথম কথা হলো যে ওর কি হতে হবে, ওর ওই পয়েন্টে, যেই পয়েন্টে আমরা কন্টিনিউইটি বা অবিচ্ছিন্নতা জাজ করতেছি, ওই পয়েন্টে ওর ওই ফাংশনটার একটা ফাইনাইট ভ্যালু থাকতে হবে। বুঝছি? তার মানে কি হতে হবে, যদি আমরা x ইজ ইকুয়াল টু এ পয়েন্টে বিবেচনা করি, তাহলে এফ অফ এর এক্সিস্টেন্স থাকতে হবে। এক্সিস্টেন্স থাকা মানে হচ্ছে যে ওর একটা ফাইনাইট ভ্যালু থাকলো। এইটা কেন জরুরি, এটা কেন জরুরি একটু জাস্ট ভিজুয়ালি দেখে নিলেই বুঝবো। খেয়াল করো, এই যে প্রথম সিনারিওতে দেখো তো, এখানে কিন্তু এফ অফ এর ভ্যালু ছিল না, ওর আগে ছিল পরে ছিল, এফ অফ এর ভ্যালুটা ছিল না। এফ অফ এর বা এফ অফ এই যে এক্স ইকুয়াল টু 2 যে পয়েন্টে চিন্তা করতেছি, ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু নাই, যার কারণে কিন্তু ওর কি হয়ে গেছে, ডিসকন্টিনিউটি হয়ে গেছে। অবশ্যই ওই পয়েন্টে ওর ফাংশনের ভ্যালু থাকতে হবে। দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত হচ্ছে যে এই যে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে আমরা কন্টিনিউটি জাজ করতেছি, ওই পয়েন্টের জন্য ওর লিমিটিং ভ্যালু থাকতে হবে ফাংশনটার। এক্স টেন্স টু এ হলে এফ অফ এক্স, এই জিনিসটা কি হতে হবে, এইটার এক্সিস্টেন্স থাকতে হবে। লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, এই জিনিসটার অস্তিত্ব থাকতে হবে। এখানে অস্তিত্ব থাকা মানে কিন্তু ওর একটা ডেফিনিট ফাইনাইট ভ্যালু থাকতে হবে। এখন কথা হচ্ছে যে এই লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, এই জিনিসটাকে কিন্তু আমরা একটু ভেঙে এভাবে চিন্তা করতে পারি যে কোন একটা সার্টেইন পয়েন্টে একটা ফাংশনের লিমিটিং ভ্যালু থাকা মানে হচ্ছে ওর লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এই দুইটা সমান হওয়া। এইটা একটু ছোট্ট করে এখানে লিখে দিই, তাহলে ওখানে ওর লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট কি হতে হয়, সমান হতে হয়। এখন কথা হচ্ছে ভাইয়া, এইটার প্রয়োজনীয়তা কি, এইটার প্রয়োজনীয়তাও আমরা চিত্রগুলো থেকে বুঝতে পারবো। খেয়াল করো তো, এই যে মনে করো এই দ্বিতীয় সিনারিওটা দেখো, এখানে কি হচ্ছে, এখানে এক্স ইজ ইকুয়াল টু 2 পয়েন্টের জন্য ওর একটু লেফট হ্যান্ড লিমিট বিবেচনা করো তো। লেফট হ্যান্ড লিমিট মানে কি, মানে হচ্ছে বাম দিক থেকে আমরা যদি এই পয়েন্টের কাছাকাছি যাই, তাহলে ফাংশনটার ভ্যালু, অর্থাৎ এইখানে ফাংশনটা আমরা ওয়াই অক্ষ বরাবর প্লেস করছি, ওয়াই ভ্যালুটা ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এই ওয়াই ভ্যালুটা ওর কার কাছাকাছি যাচ্ছে, তাই না? তো এখন এই যে বাম দিক থেকে যদি তুমি আগাও, তাহলে কিন্তু এই ফাংশনটার ভ্যালু মনে করো এখানে আছে, এখানে মনে করো 3 এর কাছাকাছি যাচ্ছে লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট একইভাবে ডান দিক থেকে যদি আমরা আগাই, ডান দিক থেকে যদি আমরা অগ্রসর হই, তাহলে ওর ফাংশনটার ভ্যালু ওয়াই ভ্যালুটা কোথায় অ্যাপ্রোচ করতেছে। তো দেখো, ডান দিক থেকে আগালে তোমার কিন্তু ফাংশনটার ভ্যালু একই পয়েন্টে অ্যাপ্রোচ করতেছে না। মনে করো এখানে পয়েন্টটা হচ্ছে 5, তাহলে কি হলো, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কিন্তু সমান হলো না, যার কারণে কিন্তু এই ফাংশনটা কি হচ্ছে না, কন্টিনিউয়াস হচ্ছে না। তার মানে অবশ্যই কন্টিনিউটির জন্য কি দরকার, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এই দুইটা সেম হওয়া দরকার। অর্থাৎ ওই পয়েন্টে ওই এক্স ইজ ইকুয়াল টু 2 এর জন্য যদি বিবেচনা করি, এ এর জন্য, যার জন্যই বিবেচনা করতেছি, ওই পয়েন্টে ফাংশনের একদম একটা ডেফিনিট লিমিটিং ভ্যালু থাকতে হবে। থার্ড পয়েন্ট কি, থার্ড পয়েন্ট হচ্ছে একদম ফাইনাল যেটা পয়েন্ট, সেটা হচ্ছে এই দুইটা শুধু থাকলেই হবে না, এই দুইটা থাকতে তো অবশ্যই হবে, সাথে আমাদের এই দুইটা ইকুয়াল হতে হবে। ইকুয়াল হতে হবে অর্থাৎ এফ অফ এটা হতে হবে ওই সার্টেইন পয়েন্টে, যেই পয়েন্টে আমরা কন্টিনিউটি বিবেচনা করতেছি, সেই পয়েন্টের লিমিটিং ভ্যালুর সমান হতে হবে। এখন কথা হচ্ছে এটা না হলে কি হবে, বা এটার প্রয়োজনীয়তা কি, এটার প্রয়োজনীয়তা আমরা থার্ড সিনারিও থেকে দেখতে পাবো। থার্ড সিনারিওতে দেখো, ওর কিন্তু এফ অফ এও আছে, এই যে এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে ওর মনে করো এখানে এই পয়েন্টটার, এখানে ওর ভ্যালুটা হচ্ছে 1, এফ অফ এক্স এর ভ্যালুটা বা ওয়াই ভ্যালুটা হচ্ছে 1। তার মানে ওর ফাংশনের তো ভ্যালু আছে, গেল প্রথম পয়েন্টও স্যাটিসফাই করলো। দ্বিতীয় পয়েন্ট আসো যে ওর লিমিটিং ভ্যালু আছে কিনা। লিমিটিং ভ্যালু এইখানে নাই, আমরা একটু চিন্তা করি এরকমভাবে দিলাম। এইবার ওর লিমিটিং ভ্যালুও আছে, তুমি দেখো এই লিমিটিং ভ্যালু, এই মনে করো এই দিক বাম দিক থেকে আগালা, এখানে রিচ করতেছে, এই পয়েন্টটা মনে করো 2, ডান দিক থেকে আগালো এই পয়েন্টে 2তেই রিচ করতেছে, 2তেই রিচ করতেছে তো না, অ্যাপ্রোচ করতেছে, 2 এর দিকে অগ্রসর হচ্ছে। তার মানে ওর কিন্তু কি আছে, ওই পয়েন্টে লিমিটিং ভ্যালুও আছে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সেম হয়েছে, সমান হয়েছে। তাহলে দ্বিতীয় শর্তও সে স্যাটিসফাই করতেছে, কিন্তু তবুও কি সেটা কন্টিনিউয়াস হয়েছে? কন্টিনিউয়াস কিন্তু তবুও হয়নি, তাই না? কেন? কারণ ওর কন্টিনিউয়াস হতে গেলে অবশ্যই ওর ফাংশনটাতে অবশ্যই কোনো না কোনো একটা ভ্যালু তো লাগবে, আদারওয়াইজ এরকম হবে। তারপরে ওর অবশ্যই ওই পয়েন্টের লিমিটিং ভ্যালু একটা এক্সিস্ট করতে হবে, আদারওয়াইজ এরকম হবে। এবং ফাইনালি এই দুইটা সমান না হলে তো এরকম হয়ে যাবে, তবুও তো সে কন্টিনিউয়াস হচ্ছে না, যার কারণে কি হতে হবে, ওর ফাংশনের ভ্যালুও এক্সিস্ট করতে হবে, লিমিটিং ভ্যালুও এক্সিস্ট করতে হবে ওই সার্টেন পয়েন্টের জন্য, এবং অবশ্যই এই দুইটা কি হতে হবে, সমান হতে হবে, তাহলেই
তখন সেটা গিয়ে কন্টিনিউয়াস হবে। এখন দেখো এই যে এইখানে ফাংশনের ভ্যালু এই নিচে 1 আর লিমিটিং ভ্যালু 2, এরা যদি ভিন্ন ভিন্ন না হয় সেম হতো, ধরে নাও ফাংশনের ভ্যালু আর 1 না, ফাংশনের ভ্যালু হয়ে গেল 2, তাহলেই কিন্তু সেটা কন্টিনিউয়াস হতো। বুঝছি? এই কারণেই কন্টিনিউটির শর্ত এইগুলো, এবং ম্যাথমেটিক্যালি কন্টিনিউটি বলতে আমরা এইভাবেই জিনিসটা জাজ করি। সো আই হোপ এইখানে যদি কেউ অবিচ্ছিন্ন হওয়া বা কোনো একটা সার্টেন পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হওয়া, এই জিনিসটা বলতে কি বোঝায়, এই জিনিসটার একদম ভেতরের বেসিকগুলো কি, সেটাও যদি কারো ক্লিয়ার না থাকে, তাহলে সেই জিনিসটা এখানকার আলোচনা থেকে আই হোপ ক্লিয়ার এখন হয়ে গেছে। এটা জাস্ট আমি ওভারঅল আলোচনাটুকু করে দিলাম। এই জিনিসটা বেসিক ধরে পড়ালে হয়তোবা আরও একটু ডিটেইলে যেতাম। তো এখন এই জিনিসগুলো চলে গেল, তার মানে আমরা এখান থেকে অবিচ্ছিন্ন হওয়া বা কন্টিনিউয়াস হওয়া কোনো একটা পয়েন্টে সেটা ক্লিয়ারলি বুঝলাম। এইবার এখন আমরা ম্যাথটা সলভ করার স্ট্র্যাটেজিতে যাই। দেখো এই প্লেলিস্টের ভিডিওগুলোতে কিন্তু আমি বলেই দিছি যে আমরা একদম সব কিছু যতটা পারা যায় সূক্ষ্মভাবে আলোচনা করে করে আগাবো। তো এখন এইখানে দেখো, এবার আমরা প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি বানাই। এখানে বলেই দিছে x = 0 বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হলে, কোনো একটা সার্টেন প্রবলেমে যদি আমাদের এরকম কথা বলে যে এটা হলে ওটা কত, তখন আমরা কি মনে করি, যেটা হলে বলছে ওটাকে আমরা সত্যি ধরে নিই, বা ওটাকে দেওয়া আছে প্রদত্ত তথ্য, ওটা একদম ফিক্সড দেওয়াই আছে, এভাবে ধরে নিই যে তোমার থেকে আমার 4 টাকা বেশি আছে, তোমার টাকার পরিমাণ যদি 10 হয় আমার কত, তাহলে অবশ্যই আমরা তোমার টাকার পরিমাণ যে 10 এটা সত্যি ধরে নিব, তারপর আমরা আমারটা বের করবো, তাই না? 10 আর 4-এ যদি আমি বলি যে তোমার থেকে আমার 4 বেশি, তাহলে আমার 14 টাকা হবে। তো এরকম যেহেতু আমাদের আলটিমেটলি এই যে এটা বলে দিছে এটা হলে, তার মানে এই সিনারিওটুকু, এই পার্টটুকু আমরা কি ধরে নিব, সত্য ধরে নিব, ধরেই নিব এটা দেয়াই আছে। তাহলে আমরা ধরেই নিচ্ছি যে x = 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে আমরা কি কি তথ্য পাই একটু আমরা পিক করে ফেলি। যখনই এখানে বলেই দেওয়া আছে এটা প্রদত্ত তথ্য হিসেবে আমরা ট্রিট করতেছি, ডিল করতেছি, তখন আমরা বুঝতে পারতেছি যে এখানে মেইনলি আমাদের কি কি হয়ে যাচ্ছে। এটা যেহেতু এই পয়েন্টে অবিচ্ছিন্ন, তার মানে অবশ্যই ওর ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু আছে। তো ওই পয়েন্টটা কত পয়েন্ট, আমরা তো x = a এর জন্য শর্তগুলো লিখছি, এখানে কত পয়েন্টে, এটা হচ্ছে x = 0 এর জন্য। তার মানে আমরা বুঝতেই পারতেছি f(0) অবশ্যই বিদ্যমান, f(0) অবশ্যই এক্সিস্টেন্স আছে, অর্থাৎ এটার সেটা একটা কি মান আছে, ফাইনাইট ভ্যালু আছে। এই যে f(0) এটা তো চাওয়া হয়েছে, এটার একটা কি ভ্যালু আছে, ফাইনাইট ভ্যালু আছে। এরপরে যেহেতু এটা অবিচ্ছিন্ন বলে দেওয়া আছে, ধরেই নিচ্ছি ওটা সত্য, তাহলে আমাদের অবশ্যই এইটারও একটা ফাইনাইট ভ্যালু আছে, এইটারও এক্সিস্টেন্স আছে। কোনটার? সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 f(x), এই জিনিসটারও একটা কি আছে, এই জিনিসটারও একটা ফাইনাইট ভ্যালু আছে। থাকলো। এরপরে ফাইনালি আমাদের যেহেতু বলে দেওয়া আছে অবিচ্ছিন্ন, তার মানে থার্ড শর্তও পূরণ করতে হবে, অর্থাৎ তার মানে আমাদের এই দুইটা ভ্যালুও সমান হতে হবে, অর্থাৎ f(0) = লিমিট x টেন্ডস টু 0 f(x), এই জিনিসটা কিন্তু হতে হবে। থাকলো। তাহলে এই যে এই তথ্যগুলো আমরা পেলাম, এখন এখান থেকে কিন্তু আমাদের প্রবলেম সলভিং এর যে স্ট্র্যাটেজিটা সেটা বিল্ড হয়ে গেছে, চলে আসছে। সেটা কি, আমার কাছে f(0) এর ভ্যালু চাইছে। এখন আমি তো দেখতেই পাচ্ছি f(0) এর একটা ফাইনাইট ভ্যালু আছে, ওই পয়েন্টটা অবশ্যই লিমিটিং ভ্যালুটা একটা ফাইনাইট ভ্যালু দিবে, এবং এই ভ্যালু দুইটা সমান হবে। তাহলে আমার কাছে f(0) চাইছে, f(0) যা লিমিটিং ভ্যালুও তাই। তার মানে আমার f(0) যদি চাওয়া হয়, আমি মেইনলি লিমিটিং ভ্যালুটা বের করব, লিমিটিং ভ্যালুটা বের করে ওকে দিলেই হয়ে যাচ্ছে। বুঝছি? আমাদের তো এইখান থেকে তাহলে কি লিমিটিং ভ্যালুটা বের করে দিলেই ওর কাছে এই জিনিসটা হয়ে যাবে। আর এখান থেকে এমনিতেও তুমি যদি এই ইয়া দিয়ে বের করতে চাও, যদি তুমি f(0) ভ্যালুটা এখান থেকে বের করতে চাও, আলটিমেটলি তখন কিন্তু এইখান থেকে f(0) যখন তুমি এখানে বসাই দিবা, তখন এইখান থেকে দেখো তো কত আসে বসাই দিলে, এখানে 1 থেকে 1 বাদ দিলে 0, এখানে নিচেও 0, 0/0, এখান থেকে কোনো ডিফাইন্ড ভ্যালু তুমি আনতে পারতেছো না। তো তোমাকে ঘুরে ফিরে f(0) যে ওর লিমিটিং ভ্যালুর সমান হতে হবে, এই জিনিসটাতেই কি করতে হবে, যেতে হবে। তো আমরা এখানে চলে যাই। বুঝছি? তাহলে আমাদের এইখান থেকে ফাইনালি স্ট্র্যাটেজি আমরা দাঁড় করালাম যে f(0) ভ্যালু চাইছে, f(0) ভ্যালু ডিরেক্ট আমরা এখান থেকে বের করতে পারতেছি না, তাহলে আমাকে এই যে শর্তটা দেওয়া আছে ওটাকে সত্য ধরে নিয়ে আগাতে হবে। ওটা ধরে নিয়ে যদি আগাই আমরা, তারপরে কিন্তু আমরা এই জিনিসটা পাই। তাহলে আমাদের এখন কি দরকার, আমাদের এখন জাস্ট টার্গেট হচ্ছে এই লিমিটিং ভ্যালুটা বের করা। লিমিটিং ভ্যালুটা বের করতে পারলেই আমার f(0) ভ্যালু কত রাখতে হবে অবিচ্ছিন্ন করতে হলে সেটা জেনে যাব। এই তো, তাহলে আমরা স্ট্র্যাটেজিটা বিল্ড করে ফেললাম। এটা কেন করলাম, কিভাবে হলো না হলো, সেটার বেসিকগুলো সহ আমি কিন্তু
বলার ট্রাই করছি। এখন আমরা জাস্ট লাস্টের স্ট্র্যাটেজি পার্টটুকু উপরে রাখার পরে কাজ শুরু করি। তো আমাদের মেইনলি দরকার লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স মানে এটা, তাহলে তুলে ফেলি এটা। এখন দেখো তো আমরা যখন লিমিট পড়ছিলাম, লিমিট পড়ার কেসে আমরা কি দেখছিলাম যে আমাদের যখনই রুটযুক্ত জিনিসপত্র থাকতো তখন আমরা কি করতাম, টেকনিকটা কি ছিল, এইখানে উপরে অথবা নিচে যেখানে রুট থাকুক না কেন আমরা সেটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতাম, তাই না? তাহলে এখানেও আমরা সেটা করে ফেলি। লিমিট এক্স টেন্স টু 0, এইটার অনুবন্ধী দিয়ে, এটার অনুবন্ধী মানে হচ্ছে সামথিং মাইনাস সামথিং আছে, সামথিং প্লাস সামথিং দিয়ে গুণ করব। তাহলে 1 প্লাস এম এক্স প্লাস 1 মাইনাস এম এক্স আর হচ্ছে 1 প্লাস এম এক্স মাইনাস 1 মাইনাস এন এক্স। আর নিচেও একইভাবে আমরা জাস্ট এই যে এটার অনুবন্ধী হচ্ছে এই যে প্রথম পার্টটুকু, এটুকু দিয়ে উপরে নিচে গুণ করে দিচ্ছি। এই তো থাকলো, গুণ করা থাকলো। এখন কথা হচ্ছে এই যে আমরা রুটযুক্ত জিনিস থাকলে অনুবন্ধী দিয়ে গুণ করি, কেন করি, কারণটা কি? কারণ হচ্ছে মেইনলি যাতে করে আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাটা পাই। এই ফর্মুলাটা পেলে তখন সেখান থেকে রুটটা কি হয়ে যায়, এলিমিনেট হয়ে যায়। এই উদ্দেশ্যেই তো করি। তো আমরা এখানেও সেটা করে ফেলবো। তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু 0, এইখানে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এর মাঝে রুট আছে, তাহলে স্কোয়ার দিলে এই রুটটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তখন থাকবে 1 প্লাস এম এক্স, এটুকু থাকলো মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কি এই টার্মটার উপরে স্কোয়ার, আবার রুট ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 1 মাইনাস এন এক্স। আর নিচে এই যে এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস এম এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এন এক্স রাখলাম। এইবার এখন এই স্টেজে আসার পরে এখন দেখি তো কি হচ্ছে। এখানে দেখো, এইখানে আমরা যদি ব্র্যাকেট তুলে দেই তাহলে কিন্তু এইখানে প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানকার +1 আর -1 ক্যান্সেল আউট হয়ে চলে গেল, থাকলো এম এক্স প্লাস এন এক্স বাই এক্স ইন্টু এই উপরের জিনিসটার অনুবন্ধীটা। এখন দেখো তো এইখানে উপরেও এক্স কমন নেওয়া যায়, নিচে তো এক্স আলাদা করে রাখাই আছে, তাহলে আমরা কি এক্স কমন নিয়ে এলিমিনেট করে দিতে পারি। ওই কাজটা করে ফেলি। আরেক লাইন লিখবো, এখানে লিখি লিমিট এক্স টেন্স টু 0, উপরে এক্স কমন নিলে দাঁড়ায় এম প্লাস এন, আর নিচে এক্স তো রাখাই আছে রুট ওভার 1 প্লাস এম এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এন এক্স। এই তো এই জিনিসটা থাকলো। এখন এইবার আমরা যদি এই ভেতরের ফাংশনের পার্টটুকুতে এক্স ইজ ইকুয়াল টু 0 প্লাগ ইন করা ট্রাই করি, কি হবে? আগে এক্সটা ক্যান্সেল আউট করে নেই, এই এক্স চলে গেল। তাহলে আমাদের এইবার যদি আমরা 0 প্লাগ ইন করা ট্রাই করি তাহলে আসবে উপরেতে এম প্লাস এন আসেই, উপরে এম প্লাস এন থেকেই গেল, আর নিচে দেখো এই পার্টটুকু আছে রুটযুক্ত পার্টটুকু। এখানে দেখো তো এক্সের জায়গায় যদি আমরা 0 বসানো ট্রাই করি তাহলে কি হবে? এম ইন্টু 0 এই পার্টটুকু 0 হয়ে গেল, এন ইন্টু 0 এই পার্টটুকুও 0 হয়ে গেল, থাকলো রুট ওভার 1 মানে 1 প্লাস আবারও রুট ওভার 1, তার মানে আবারও 1, 1 প্লাস 1 2, তার মানে অবশেষে আমরা এটার রেজাল্টটা কি পেলাম? এম প্লাস এন বাই 2। এই তো এইটাই হচ্ছে ওর কি, এইটাই হচ্ছে ওর লিমিটিং ভ্যালু। এখন দেখো আমরা তো স্ট্র্যাটেজি আগেই সাজায় ফেলছি যে ওই ফাংশনটার জাস্ট ডিরেক্ট 0 বসাইলে আমরা এখান থেকে ভ্যালু আনতে পারতেছি না, তাই না? তো আলটিমেটলি আমাদের লিমিটিং ভ্যালুটার হেল্প নিতে হবে। তো লিমিটিং ভ্যালুটা বের করে ফেলছি। লিমিটিং ভ্যালুটা হচ্ছে এম প্লাস এন বাই 2। তার মানে লিমিটিং ভ্যালুটা যেহেতু এম প্লাস এন বাই 2, এফ অফ 0 কত? এম প্লাস এন বাই 2, কারণ ওই দুটা তো সমান হতে হবে। এই তো তার মানে এখান থেকে আমরা কিন্তু এই জিনিসটা সলভ করে ফেললাম। আই হোপ এই প্রথম অ্যাপ্রোচটা, প্রথম মেথডে এই জিনিসটা আমরা সবাই বুঝছি। এখানে প্রথমে আমরা বেসিক আলোচনা করছি, স্ট্র্যাটেজি বিল্ড করছি, অ্যাকর্ডিংলি কাজ করছি। এখন এই যে আমাদের স্ট্র্যাটেজি বিল্ডিং পর্যন্ত পার্টটুকু, এই পার্টটুকু আমরা আপাতত রেখে দিলাম এরকমই। এইবার আমরা কি করব? এই যে এই কাজটুকু করছি লিমিটিং ভ্যালুটা বের করা, এটা ডিফারেন্ট ওয়েতে করা যায়। আমরা আরও দুইটা ডিফারেন্ট মেথড দেখব, যে আরও দুইটা দৃষ্টিভঙ্গি, দুইটা ভিন্ন দৃষ্টিভঙ্গি, যে ওইভাবেও এই প্রবলেমটাকে চিন্তা করা যায়। তো আমরা সেকেন্ড মেথডে যাই। তো দেখো এইবার এইখানে আমাদের আলটিমেট টার্গেট কিন্তু এটা বের করা, তাই না? লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স। এখন এই যে এটা আমাদের আলটিমেট টার্গেট, যে এই জিনিসটা আমাদের বের করতে হবে। তো এখন এখানকার কেসে, লিমিটের কেসে আমরা কিন্তু এল হপিটাল রুল বলে একটা ব্যাপার দেখছি, তাই না? সেই জিনিসটা কীরকম, এল হপিটাল রুলটা কি এক্সপ্লেইন করে সেটা একটু আমরা প্রথমে বলে রাখি। সেটা হচ্ছে যে কোনো একটা লিমিটিং প্রবলেমে, এই ধরে নাও লিমিট এক্স টেন্স টু এ,
এখন যে কোনো একটা লিমিটিং প্রবলেমে যদি ওইটার লবে একটা ফাংশন থাকে এবং হরে আরেকটা ফাংশন থাকে, এই জি অফ এক্স বাই হচ্ছে এইচ অফ এক্স রাখলাম। এইবার এখন আমাদের কি করতে হবে, প্রথমেই চিন্তা করতে হবে যে আমরা এই এ পয়েন্টের জন্য তো লিমিটিং ভ্যালুটা চাচ্ছি, তাহলে এটা প্রথমেই জি অফ এক্স এর জায়গায় অর্থাৎ জি অফ এ বের করে ফেলতে হবে, এইচ অফ এ বের করে ফেলতে হবে। অর্থাৎ এক কথায় লবে এক্স এর জায়গায় এ বসাই দিব, হরেও এক্স এর জায়গায় এ বসাই দিলাম। বসাই দেওয়ার পরে যদি এই দুইটা শেপ আসে 0/0 অথবা ইনফাইনাইট বাই ইনফাইনাইট, এই দুইটা শেপ যদি চলে আসে তখন কিন্তু আমাদের এল হপিটাল রুল অ্যাপ্লাই করা যায়। এটা হচ্ছে অ্যাপ্লিকেবিলিটির শর্ত, বুঝলাম? তাহলে এইটা হলে এটা অ্যাপ্লাই করা যায়। এখন রুলটা কি? রুলটা হচ্ছে যদি দেখা যায় এইখানে আমাদের জি অফ এ বাই এইচ অফ এ এইটা করলে যদি এই দুইটা শেপের কোনো একটা আসে, তাহলে কি করা যায়? তাহলে সেই লিমিটিং ভ্যালুটা বের করতে গেলে যে টেকনিকটা অ্যাপ্লাই করা যায় সেটা হচ্ছে যে আমরা এইখানে এই চলকের সাপেক্ষে এক্স চলকের সাপেক্ষে এই উপরের ফাংশনকেও একবার ডেরিভেটিভ বের করে ফেলবো, এটারও ডেরিভেটিভ বের করে ফেলবো, ফার্স্ট ডেরিভেটিভ বের করে ফেললাম। তাহলে কি হলো, উপরে জি ড্যাশ অফ এক্স এইচ ড্যাশ অফ এক্স থাকলো। এইবার এই যে আমরা ডেরিভেটিভ বের করে ফেললাম, আবারও আমরা কি করব, এই যে একবার ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ করে ফেলছি, আবারও এ এখানে প্লাগ ইন করবো, এক্স এর জায়গায় এ প্লাগ ইন করবো, এক্স এর জায়গায় এ বসালাম, দেখা গেল আবারও মনে করো 0/0 ইনফাইনাইট বাই ইনফাইনাইট আসছে। তারপরে আমরা কি করব, সেকেন্ড ডেরিভেটিভ করব। তাহলে এখান থেকে পরের লাইনে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ চলে আসবে। এইভাবে করে সেকেন্ড ডেরিভেটিভ চলে আসলো, আবারও একইভাবে আমরা কি করব, সেকেন্ড ডেরিভেটিভ বের করার পরে এক্স এর জায়গায় এ বসাই দেব। এইভাবে যতক্ষণ না পর্যন্ত আমরা 0/0 বা ইনফাইনাইট এই দুইটা শেপ থেকে মুক্তি পাচ্ছি ততক্ষণ এই কাজটা করে যেতে হবে। এইভাবে করেই আমাদের এল হপিটাল রুলের মাধ্যমে কোনো একটা পয়েন্টে লিমিটিং ভ্যালু বের করা যায়। তো এখন এইখানে দেখো, এখানেও কিন্তু লব আর হরে দুইটা ফাংশন আছে। হরে আছে শুধু এক্স, লবে আছে √1 + mx - √1 - nx। তাহলে আমরা এক কাজ করি, এইখানেও প্রথমে আগে আমরা অ্যাপ্লিকেবিলিটিটা চেক করি যে আচ্ছা এইখানে কি আসলেও এল হপিটাল রুলটা অ্যাপ্লাই করা যাবে কিনা। তো এইখানে যদি অ্যাপ্লিকেবিলিটি চেক করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এই যে x টেন্ডস টু 0, তাহলে x এর জায়গায় 0 বসায় দেখতে হবে। তো x এর জায়গায় 0 আমরা এক্সট্রা করে আর না লিখে এখানেই বসায় দেখি। তো দেখো x এর জায়গায় যদি 0 বসাও, এই নিচে তো 0 হয়ে যাচ্ছে, আর উপরে দেখো mx m * 0 তার মানে √1, আর nx n * 0 মানে √1, তাহলে √1 - √1 উপরেও 0 হচ্ছে। তাহলে আমরা 0/0 শেপ পাচ্ছি। আর এটা আমরা আগেও দেখছি, ফার্স্ট মেথডটা যখন দেখতেছিলাম এখানে বলেই দিছি না যে তুমি তো ডিরেক্ট f(0) পাচ্ছ না, যার কারণে তো তুমি লিমিটিং ভ্যালুর হেল্প নিচ্ছ। তাহলে এখানেও সেম জিনিসটাই দেখলাম যে আমাদের এখানে বোঝা যাচ্ছে আমরা এখানে ফাংশনটাতে লবে আর হরে 0 বসাই দিয়ে 0/0 একটা শেপ পাচ্ছি। তাহলে এখানে আমরা এল হপিটাল রুলটা যে অ্যাপ্লাই করা যাবে সেটার অ্যাপ্লিকেবিলিটিটা চেক করে ফেললাম। এইবার অ্যাপ্লাই যেহেতু করা যাবে তাহলে আমরা কি করব, নিয়মটা কি ছিল, উপরে নিচে দুইটারই ইন্ডিভিজুয়ালি ফার্স্ট ডেরিভেটিভ নিতে হবে, নিয়ে ফেলি। তাহলে দেখো উপরে কি আছে বলতো, উপরে আছে √1 + mx, এইটার ডেরিভেটিভ কি হবে, √x এর ডেরিভেটিভ হচ্ছে 1/2√x, তাই না? এখন আমরা কাকে x ধরছি, 1 + mx কে, এইটার ডেরিভেটিভ নিতে হবে। এটার ডেরিভেটিভ কি হবে, এটার ডেরিভেটিভ হবে m। কেন, 1 এর ডেরিভেটিভ 0, mx এর m থাকলো, মাইনাস আবারও একইভাবে √ আছে, তাহলে 1/2√x 2√1 - nx। এখন এই যে 1 - nx এই জিনিসটাকে আমরা x বিবেচনা করছি, তাহলে ওটার ডেরিভেটিভ দিয়ে আবার গুণ করতে হবে। ওটার ডেরিভেটিভ হচ্ছে -n, তো -n লেখা মানে কি বলতো, -n লেখা মানে হচ্ছে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস। থাকলো, আমরা লবের ডেরিভেটিভ বের করে ফেললাম। হরের করি, হরে শুধু x আছে, তাহলে ওর ডেরিভেটিভ হচ্ছে 1। এই তো এখন যেহেতু নিচে 1 চলে আসছে, তো আলটিমেটলি নিচের পার্টটুকু আর না লিখলেও হয়, যে কোনো কিছু নিচে 1 কল্পনা করা যায়। তাহলে এখানে পরের লাইনে আগাই, পরের লাইনে আমাদের এই জিনিসটাকে যদি গুছায় লিখি তাহলে দাঁড়াচ্ছে m/2√1 + mx প্লাস n/2√1 - nx থাকলো। এই জিনিসটা থাকলো। তো এখন আমাদের তারপরের কাজ কি ছিল, তারপরে কি বলা হয়েছিল, তারপরে বলা হয়েছিল যে ফার্স্ট ডেরিভেটিভ বের করব, তারপরে আবার x এর জায়গায় a কে প্লাগ ইন করব, প্লাগ ইন করে দেখব যে আবারও 0/0 বা ইনফাইনাইট এই জিনিসগুলো আসতেছে কিনা। তো আমরা দেখি বসাই। এখন এইখানে যদি তুমি x এর জায়গায় 0 বসাও তাহলে কি হয়,
এই পার্টটুকু 0 হয়ে যায়, তাহলে থাকে √1 মানে 1। এই পার্টটুকু 0 হয়ে যায়, থাকে √1 মানে 1। অর্থাৎ এখানে কি থাকতেছে m/2 + n/2। আর হাফকে যদি আমরা কমন নিয়ে লিখি তার মানে হচ্ছে m + n/2। তাহলে m + n/2 আমরা তো 0/0 বা ইনফাইনাইট আবারও পাইনি। যেহেতু আবারও পাইনি তার মানে লিমিটিং ভ্যালু পেয়ে গেছি। যদি আবারও পেতাম তাহলে আরেকবার ডেরিভেটিভ করতাম, বুঝছি? তাহলে এখান থেকে আমরা যেহেতু আবারও ওই 0/0 বা ইনফাইনাইট পাইনি, তাহলে এখন আমরা লিমিটিং ভ্যালুটা পেয়ে গেছি। লিমিটিং ভ্যালুটা কত আসলো তাহলে? m/2 + n/2, অর্থাৎ m + n/2। এই যে m + n/2 পেলাম, এই জিনিসটাই হচ্ছে ওর এক্সটেন্স টু 0 এর জন্য লিমিটিং ভ্যালু। আর লিমিটিং ভ্যালুটাই হচ্ছে f(0) সমান। কেন সমান সেই জিনিসটা বিস্তারিত প্রথমেই আলোচনা করে নিছি, বুঝছি? এই তো, তাহলে এখান থেকে আমরা দ্বিতীয় আরেকটা মেথডে কিন্তু এই লিমিটিং ভ্যালুটা বের করতে পারলাম, বুঝলাম? প্রথমে আমরা সিম্পলি একদম জাস্ট লিমিটের সিম্পল কাজগুলো যেভাবে করি ওইভাবে করছি। দ্বিতীয়টাতে আমরা এল'হপিটাল রুলের হেল্প নিয়ে সেখান থেকে লিমিটিং ভ্যালু বের করছি। এল'হপিটাল লটা কি বলে সেটা সহ আমি এক্সপ্লেন করে দিছি। এইবার আমরা থার্ড আরেকটা ওয়েতে যাব, বুঝছি? এইখানকার এটাও আমরা দেখব যে এটার মাধ্যমেও কিভাবে আমরা লিমিটিং ভ্যালুটা বলে দিতে পারি। একটু ডিফারেন্ট ওয়ে, কিন্তু ওই লিমিটিং ভ্যালুর কাজটা ভিন্ন ভিন্নভাবে করা যায়। তো একটু দেখি। এইবার আমরা এখন এই জায়গাটায় আবারও যে লিমিটিং ভ্যালুটা একটু ডিফারেন্ট ওয়েতে করব, সেই ডিফারেন্ট ওয়েতে করতে গেলে এই জিনিসটাকে সামান্য একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে জাস্ট। সেটা কিভাবে একটু দেখি আমরা। এই মনে করো লিমিট এক্সটেন্স টু 0, আর উপরে থাকলো এটা, নিচে এটা, তাই না? এখন এই যে উপরে এটা লিখবো, একটু দেখো তো, √1 + mx, এটাকে কি বলা যায় না 1 + mx টু দি পাওয়ার হাফ? কারণ আলটিমেটলি √ওভার দেওয়াও যা, √x মানে যা, x টু দি পাওয়ার হাফ মানেও তাই। তাহলে আমরা এইবার একটু এই 1 + mx এইটার উপরে রুট না লিখে পুরোটার উপরে টু দি পাওয়ার হাফ চিন্তা করব। কেন করব? কারণ আছে, দেখব একটু পরে। তাহলে আমরা এক কাজ করি, এই 1 + mx এই টু দি পাওয়ার উপরে এটার উপরে হাফ, পাওয়ার হাফ চিন্তা করলাম, -1 - nx এইটার উপরে পাওয়ার হাফ চিন্তা করলাম, নিচে থাকলো x। এইবার এখন দেখো এইখানে এই যে আমাদের 1 + mx টু দি পাওয়ার হাফ, 1 - nx টু দি পাওয়ার হাফ, এইগুলোকে দ্বিপদী বিস্তৃতির সূত্র দিয়ে কিন্তু বিস্তৃত করা যায়। এখন যারা এইচএসসি 25 পর্যন্ত আসি তাদের আসলে শর্ট সিলেবাসে ওই দ্বিপদী বিস্তৃতির চ্যাপ্টারটা নাই। তো তোমাদের জন্য হয়তোবা এই জিনিসটা একটু নতুন লাগতে পারে যে আমাদের চ্যাপ্টারে যেহেতু নাই, কিন্তু ওই চ্যাপ্টারটা খুললেই তুমি দেখবা যে এটা ফর্মুলাটা আছে, এটা দিয়েও করা যাবে। আর এইচএসসি 26, 27 এবং পরবর্তী ব্যাচগুলো যদি তাদের ফুল সিলেবাসই হয়ে থাকে তাহলে তো অবশ্যই তোমাদের ওই চ্যাপ্টারটাও আছে। যদি এখনই না পড়ে থাকো কোনো সমস্যা নাই, আমি ফর্মুলাটা দেখব, ফর্মুলাটা দেখাবো, ফর্মুলাটার শর্তগুলো কি কি। আমি তো সবসময় আমি তো জোরই দিচ্ছি এই প্লেলিস্টের কাজগুলোতে যে একদম টাইম লাগুক, কিন্তু যাতে একদম নিট অ্যান্ড ক্লিন সূক্ষ্মভাবে উপায়ে আমরা অনেকগুলো চিন্তা করার ওয়ে, ডিফারেন্ট পার্সপেক্টিভ এগুলো এক্সপ্লোর করতে পারি, এবং ম্যাথগুলোর অ্যাপ্লিকেবিলিটি, স্ট্র্যাটেজি, কেন এভাবে চিন্তা করলাম সেই জিনিসগুলো সহ ব্যাখ্যা করতে পারি। তো এখন এইখানে আমরা এই যে দ্বিপদী বিস্তৃতির যেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব সেইটার প্রথমে আমরা অ্যাপ্লিকেবিলিটিটা দেখব। তো ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে 1 + x টু দি পাওয়ার n এর ফর্মুলা বলছি। তো দেখো 1 + x টু দি পাওয়ার n। এখন এই 1 + x টু দি পাওয়ার n এর যে ফর্মুলা, এইটার ফর্মুলার কেসে আমরা যদি অসীম দ্বিপদী বিস্তৃতি করি যেমনটা এখানে হবে, সেইটার একটা সিনারিও আছে। অসীম দ্বিপদী বিস্তৃতি না করলে ওইটার ডিফারেন্ট একটা সিনারিও আছে। মেইনলি সিনারিওটা ডিফারেন্ট হয় কেন? কারণ হচ্ছে এইখানে বুঝছো এই n এর যে মানটা এইটার উপর বেস করে সিনারিওটা ডিফারেন্ট হয়। কখন কীরকম হয় ভাইয়া? যদি n এর মানটা আমরা দেখি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি? 1, 2, অর্থাৎ পজিটিভ পূর্ণ সংখ্যা, বুঝছি? ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হলে সেটার পদ সংখ্যা হয় সসীম, থাকলো। আর যদি সেটা স্বাভাবিক সংখ্যা না হয়, এ বাদে যে কোনো মূলদ সংখ্যা হয়, বুঝলাম? ভালো মতো বুঝে দেখো, যে কোনো মূলদ সংখ্যা মানে কাদেরকে বলি আমরা বলতো? যাদেরকে ভগ্নাংশ আকারে লেখা যায়। 0.75 একে কোনো না কোনো এক সময় ভগ্নাংশ আকারে লেখা যাবে, 75/100। এরকম যেই সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে লেখা যায়, এইরকম সংখ্যা নেগেটিভ নাম্বার তোমার হচ্ছে সেটা পূর্ণ সংখ্যা হোক ভগ্নাংশ হোক, অর্থাৎ সকল ভগ্নাংশ এক্সেপ্ট কি বাদে? স্বাভাবিক সংখ্যাগুলো বাদে, বুঝছি? তাহলে n এর মান যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এক ধরনের বিস্তৃতি হবে, তখন সসীম সংখ্যক পদ থাকবে, সেটা ডিফারেন্ট কেস। এইখানে n এর মান স্বাভাবিক সংখ্যা নাই, যার কারণে এই কথাটা বলতেছি।
স্বাভাবিক সংখ্যা হলে ডিফারেন্ট হতো, সসীম সংখ্যক পদ থাকতো। এখন স্বাভাবিক সংখ্যা নাই, কিন্তু মূলদ সংখ্যা আছে। মূলদ সংখ্যা এখানে তোমার হচ্ছে নেগেটিভ পূর্ণ সংখ্যা হলেও চলবে, তারপরে হচ্ছে এমনি যে কোনো ভগ্নাংশ পজিটিভ নেগেটিভ সব চলবে। তার মানে এন এর মানটা যদি কি হয় কিউ অর্থাৎ মূলদ সংখ্যার মধ্যে বিলং করে, কিন্তু আবার কার মাঝে বিলং করা যাবে না, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যার মাঝে বিলং করা যাবে না, তাহলেই আমাদের এখনকার ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। এই অ্যাপ্লিকেবিলিটির এন এর ব্যাপারটা দেখলাম, বুঝছি, এন এর ব্যাপারটা এক্সপ্লেইন করে দিলাম। এক্স নিয়েও আরেকটা ব্যাপার আছে। এক্স এর ব্যাপারটা কি? এক্স এর ব্যাপারটা হচ্ছে মড অফ এক্স এর মানটা হতে হবে লেস দেন 1। মড অফ এক্স এর মান লেস দেন 1 না হলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে না। তো এখন মড অফ এক্স এর মান লেস দেন 1 হতে হবে এবং এন এর ভ্যালুটা এরকম হতে হবে, তাহলেই আমরা এখন যে ফর্মুলাটা লিখতেছি সেটা অ্যাপ্লিকেবল হবে। অ্যাপ্লিকেবিলিটির লগুলো ক্লিয়ার করতে পারছি আই গেস। তো এখন সূত্রটা কি বা বিস্তৃতির ফর্মুলাটা কি রকম দাঁড়াবে, সেটা হচ্ছে এমন যে 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে একইভাবে চলতে থাকবে, জাস্ট জিনিসটা রিপিট করবে, n মাইনাস 1 n মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব, এইভাবে করে প্যাটার্নটা কি করবে, রিপিট করবে, অসীম পর্যন্ত চলতে থাকবে। বুঝছি, যখনই এই জিনিসটা এরকম হয় তখনই অসীম সংখ্যক পদ পাওয়া যায়। যদি সেটা ন্যাচারাল নাম্বার হয়ে যায় তখন কিন্তু আর তুমি অসীম সংখ্যক পদ পাবা না। আচ্ছা, তাহলে এখন এইটার কেসে আমরা এইরকম ফর্মুলা দেখলাম, এটা অসীম পর্যন্ত চলে যাবে। আর এখানে এই মড অফ এক্স লেস দেন যে 1 সেইটারও কাজ আছে, ওটাও দেখবো আমরা আগাই। তাহলে এবার এই অনুযায়ী এইটাকে এখন বিস্তৃত করতে পারবো। এখন মড অফ এক্স এর পার্টটা একটু বলে নিই। খেয়াল করো, প্রথম যে টার্মটা, এই টার্মটাতে এম এক্সটাই কিন্তু এক্স এর রোল প্লে করতেছে। ভালো মতো বুঝো, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এইটার সাথে 1 প্লাস এম এক্স টু দি পাওয়ার হাফ, এটা তুলনা করো তো কি হয়। বুঝাই যাচ্ছে এম এক্স পার্টটুকু এখানে কি করতেছে, এক্স এর রোলটা প্লে করতেছে। তো ওখানে তো শর্ত বলে দিছি মোড অফ এক্সকে কি হতে হবে, লেস দেন 1। তার মানে এখানে যদি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এটার শর্ত হচ্ছে মোড অফ এম এক্স লেস দেন 1 হতে হবে। এখন মোড অফ এম এক্স যে লেস দেন 1 আমি কি করে বুঝবো ভাইয়া? এইটা বোঝা যায় খুব সহজে, এখানে স্পষ্ট বলে দেওয়া আছে এক্স টেন্ডস টু 0, এক্স এর ভ্যালুটা 0 খুব কাছাকাছি, সেটা পজিটিভ দিক দিয়ে হোক বা নেগেটিভ দিক দিয়ে হোক। তো এক্স এর ভ্যালু যদি খুবই কাছাকাছি হয় 0, পজিটিভ হোক নেগেটিভ হোক যে দিক দিয়েই হোক, তুমি অনেক বড় একটা সংখ্যাকেও 0 দিয়ে 0 কাছাকাছি জিনিস দিয়ে গুণ করলে তো সেটা অবশ্যই 0 কাছাকাছি ঘুরে ফিরে আসবে। তো যার কারণে ওর মডটা লেস দেন 1 থেকে গেল। তার মানে এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে। বুঝছো, তোমরা কিন্তু এই জিনিসগুলো এইখানে এই চ্যাপ্টার পড়ে যাও, কিন্তু তবুও স্টিল এই জিনিসগুলো অ্যাপ্লিকেবিলিটি একদম সূক্ষ্ম বেসিকগুলো সম্পর্কে অনেকের আইডিয়া থাকে না। আমার টার্গেট এই ভিডিওগুলোতে জাস্ট সলভ দেখায় চলে যাওয়া না, আমি চাচ্ছি যে একদম সূক্ষ্ম উপায়গুলো, সূক্ষ্ম পয়েন্টগুলো ম্যাথের ভেতরের ডিফারেন্ট মেথড, এইগুলো যাতে তোমাদেরকে এক্সপ্লোর করতে এনকারেজ করতে পারি। তো এখন তার মানে আমরা এখানকার এইটার ফর্মুলাটার ব্যাপারটা দেখলাম, সেটা অ্যাপ্লিকেবিলিটির শর্তগুলো দেখলাম, সেইটা যে এখানে অ্যাপ্লিকেবল সেই জিনিসটাও জাজ করে ফেললাম। এইবার আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, এইবার আমরা 1 প্লাস এম এক্স টু দি পাওয়ার হাফ এইখানে এটা অ্যাপ্লাই করব। তাহলে প্রথম টার্ম কি আসবে 1, তারপরে কি আছে, তারপর টার্ম হচ্ছে n ইন্টু এক্স, অর্থাৎ পাওয়ারটা ইন্টু এক্স এর রোল যে প্লে করতেছে, পাওয়ার কত হাফ, এক্স এর রোল কে প্লে করে এম এক্স থাকলো। তারপরের টার্মটা কি, তারপরের টার্ম হচ্ছে পাওয়ারটা থেকে 1 মাইনাস, এভাবে করে করে প্রত্যেকবার এক করে মাইনাস করতে থাকবো আমরা। তাহলে আমরা 1 মাইনাস করে দিই, তাহলে হাফ, আর হাফ থেকে -1, তার মানে মাইনাস হাফ বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে এম এক্স এর উপরে স্কোয়ার, এম এক্স এর উপরে স্কোয়ার মানে এম স্কোয়ার এক্স স্কোয়ার থাকলো। এবার থার্ড টার্মটা এরপরের টার্মগুলো আসলে আমরা ঘুরে ফিরে লাস্টে দেখব এই জিনিসগুলো অতটা কাজে লাগে না। কেন লাগে না সেটা বুঝবা, কোনো সমস্যা নেই। হাফ ইন্টু তোমার হচ্ছে n-1 ইন্টু n-2, তাই না? তাহলে -1.5 -1.5 বাই 3 ফ্যাক্টোরিয়াল এম এক্স এর উপরে কিউ থাকলো। এইখানে তোমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়ে গেল। এখানে অবশ্যই আমাদের কি দিতে হবে, এই যে ওই জিনিসটা যে কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে অসীম পর্যন্ত সেটা বোঝাতে হবে। তারপরে এখান থেকে মাইনাস করব, তাই না? মাইনাস করব পরের জিনিসটা, তো মাইনাস করি আমরা, এখানে লিখে ফেলি, মাইনাস করব একই ফরম্যাট, তাহলে 1 প্লাস nx, এখন n মানে হচ্ছে এর পাওয়ার হাফ, তাহলে এখানে প্লাস হাফ দিলাম, কিন্তু x এর জায়গায় কি আসছে, এবার x এর জায়গায় আসছে -nx, তাহলে এখানে -nx দিতে হবে। যদি -nx দিতে চাই তাহলে কিন্তু এখানে আবারও মাইনাস চলে আসবে, থাকলো। এরপরের টার্মটা হচ্ছে প্লাস দিয়ে হাফ ইন্টু হাফ -1 মানে -1/2 বাই 2 ফ্যাক্টোরিয়াল
আর হচ্ছে এক্স এর উপর স্কোয়ার, তো মাইনাস এন এক্স এর উপরে স্কোয়ার, মাইনাস এন এক্স এর উপর স্কোয়ার দেওয়া মানে ওই এন এক্স এর উপরেই স্কোয়ার দেওয়া, স্কোয়ার যেহেতু দিচ্ছি প্লাস মাইনাস ম্যাটার করে না। তারপরের টার্মটা আমরা একইভাবে লিখে ফেলি, তাহলে হাফ আবারও মাইনাস হাফ, কারণ হাফ ইন্টু হাফ মাইনাস ওয়ান ইন্টু হাফ মাইনাস টু, তাহলে মাইনাস 1.5 বাই 3 ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে এই এর মাইনাস এন এক্স এর উপরে কিউব, মাইনাস এন এক্স এর উপরে কিউব, এভাবে চলতে থাকবে। থাকলো এই পুরোটা নিচে কে থাকবে, এক্স থাকবে। এখন দেখো এইবার আমরা এই জিনিসটা করে ফেললাম। এখন বীজগাণিতিক রাশির একটা থেকে যখন আরেকটা মাইনাস করতাম তখন কি করতাম আমরা বলো তো, এখানে তো এইটা থেকে এটা মাইনাসই হচ্ছে তাই না, এই যে এইটা থেকে এটা মাইনাস হচ্ছে, উপরে মাইনাস আছে, এই মাইনাস, এখানে মাইনাস। তো এখন একটা জিনিস থেকে যখন অন্য একটা জিনিস আমরা মাইনাস করতাম বীজগাণিতিক রাশিতে, তখন কি করতাম, এক্স থেকে তো এক্সই মাইনাস করতে হতো, এক্স স্কোয়ার থেকে তো এক্স স্কোয়ারে মাইনাস করতে হতো তাই না। আমরা তো এক্স থেকে এক্স স্কোয়ার মাইনাস করতে পারি না, মানে পারি কিন্তু তখন ডিরেক্ট টার্মটা তুলনা করতে পারি না। তো এখন এইখানে আমরা কি করব, যেহেতু এখানে এইটা থেকে এটা মাইনাস করতে হবে, তাহলে মানে কি করতে হবে, আমরা তুলনা করব সেম ধাঁচের টার্মগুলার, সেম ঘাতের। যেমন এখানে একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্ট মাইনাস করতে পারি, তাহলে আমরা একটু মাইনাসের কাজটা করে ফেলি। তাহলে 1 থেকে 1 মাইনাস হবে, এই 1টা ক্যান্সেল আউট হয়ে চলে যাবে, বাদ হয়ে গেল। তারপরে দেখো এখানে হাফ এম এক্স আছে, এখানে আছে হাফ এন এক্স, হাফ এম এক্স থেকে হাফ এন এক্স মাইনাস হাফ এন এক্স, ভালো মতো বুঝো, এর সামনে কিন্তু মাইনাস আছে, এইখান থেকে এটা মাইনাস করতে হবে। কি থাকবে দেখো তো একটু, লিমিট এক্সটেন্স টু 0, কি থাকবে 1 1 তো চলে গেছে, হাফ এম এক্স মাইনাস অফ মাইনাস হাফ এন এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর হাফ এক্স কমন নেওয়া যায়, তাহলে হাফ এক্স কমন নিলাম, থাকলো এম প্লাস এন, থাকলো এটা। এরপরেরটাতে আসো, এরপরেরটাতে এইখানে দেখো এই পুরো পার্টটুকু এখানেও আছে, এখানেও আছে, এক্স স্কোয়ার এখানেও আছে, এক্স স্কোয়ার এখানেও আছে, তাহলে এই পুরো পার্টটুকু আর এক্স স্কোয়ার এই জিনিসটা কমন নিয়ে ফেলি, তাহলে এখান থেকে থাকবে কি হাফ ইন্টু মাইনাস হাফ মানে কত, মাইনাস 1/4 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, মাইনাস 1/8, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে মাইনাস 1/8 তাই না, মাইনাস 1/8, তাহলে এখান থেকে কমন নিয়ে ফেলি, মাইনাস 1/8 এক্স স্কোয়ার কমন নিলাম, এম স্কোয়ার আর হচ্ছে প্লাস এন স্কোয়ার হবে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হবে, ঠিক আছে না। দেখো তো আমরা মাইনাস 1/8 কমন নিছি, এক্স স্কোয়ার রাখছি, এম স্কোয়ার মাইনাস হ্যাঁ এন স্কোয়ার, ঠিক আছে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার লিখছি কি মাইনাস এন স্কোয়ার হবে, একটু দাঁড়াও, যেহেতু আমরা বিয়োগ করতেছি মানে প্লাসে মাইনাসে মাইনাস আর হয়ে গেছে আর কি। এখন এই জিনিসটা থাকলো, তারপরের টার্মটা আসলে পুরোটা আমার লেখার দরকার নেই, আমি জাস্ট একটু খালি দেখাই যে এক্স কিউব কমন থাকবে, এক্স কিউব তো কমন থাকবে, থাকলো। তারপরে বাকি পার্ট এখান থেকে ওটা মাইনাস করে দিছো ধরে নাও, তারপরে ডট ডট দিয়ে দিই আমরা, যে এভাবে যেহেতু এটা অসীম পর্যন্ত চলে গেছে, এক্স কিউবের পরে এক্স টু দি পাওয়ার 4 কমন নিয়ে আমরা মাইনাস করবো, এক্স টু দি পাওয়ার 5 কমন নিয়ে মাইনাস করবো, এইভাবে চলতে থাকবে জিনিসটা, থাকলো। এইবার একটু এই জিনিসটার নিচে এক্স আছে, এইবার একটু আমরা বুঝে শুনে আগানোর ট্রাই করি, দেখি তো কি হয়। খেয়াল করো এইখানে আমাদের উপরের প্রত্যেকটা টার্মে কিন্তু এক্স গুণ অবস্থায় আছে, নিচে এক্স আছে, তো আমাদের কি করতে হয়, যখন আমরা এই ধরনের সিনারিও পাই যে উপরের থেকে কোনো একটা ফ্যাক্টর নেওয়া যায় যেটা নিচের সাথে ক্যান্সেলেশনের সুযোগ আছে, লিমিটের কেসে আমরা ক্যান্সেলেশন করে ফেলি। তো এইখানেও যেহেতু উপরের প্রত্যেকটাতে এক্স আছে, নিচে এক্স আছে, তাহলে এক্স যদি উপর থেকে কমন নেই তাহলে কাটাকাটি করতে পারবো, কাটাকাটি করে ফেলি, কাটাকাটিটা এক্সট্রা করে আর দেখালাম না, হ্যাঁ থাকলো। উপর থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে কি থাকবে বলো তো, এখানে থাকবে হাফ এম প্লাস এন, থাকলো হাফ এম প্লাস এন, তারপরে থাকবে এখানে মাইনাস 1/8 এক্স ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা কিনা দেখো মাইনাস 1/8 তো থাকলোই কনস্ট্যান্ট, তারপরে এক্স স্কোয়ার আর হচ্ছে কি থাকে, আর হলো এম স্কোয়ার মাইনাস এন, এক্স স্কোয়ার তো না সরি এক্স, কি লিখি একটু দাঁড়াও, এক্স এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তারপরে এখান থেকে ডট ডট দিয়ে আরো টার্ম থাকবে, আর নিচে কিন্তু 1, কারণ এক্স আর এক্সে ক্যান্সেলেশন করে ফেলছি, ক্যান্সেলেশনটা জাস্ট এক্সট্রা করে আর দেখালাম না। এখন একটু তুমি বুদ্ধিমানের মতো চিন্তা করে আমাকে বলো তো এইবার একটু লিমিটিং ভ্যালুটা কত হবে, একটু চিন্তা করে বলো। খেয়াল করো এখানে বুঝাই যাচ্ছে আমাদের তো এক্স ইজ ইকুয়াল টু 0, এবার এটা প্লাগ ইন করতে হবে, আমরা একটু প্লাগ ইন করি, ক্যান্সেলেশন করে ফেলছি, প্লাগ ইন করলে দেখা যাবে এইখানে এক্স আছে, এটা 0 হয়ে গেল, কারণ এক্স আছে মানে কি ওখানে আমরা 0 চিন্তা করব গুণ আকারে, এখানে 0 হয়ে যাবে। তারপরে টার্মটাতে এক্স কিউব থেকে এক্স কমন নিচ্ছে, তাহলে এক্স স্কোয়ার থাকবে, এখানে এক্স স্কোয়ার থাকলো, এখানে এক্স এর মান তো 0, আবার 0 হয়ে যাবে। তারপরের টার্ম যেগুলো লিখিনি ওখানে এক্স কিউব থাকবে, তারপরটাতে এক্স টু দি পাওয়ার 4 থাকবে, এরপরে যতগুলো আছে সবগুলোতে তো এক্স অবশ্যই গুণ অবস্থায় আছে, আর এক্স এর মান যেহেতু আমরা 0 প্লাগ ইন করতেছি তার মানে বাকিগুলো সব 0 হয়ে যাবে, শুধু কে থাকবে পরে, এই যে হাফ এম প্লাস এন পরে থাকবে,
কথাটা বুঝছি, কারণ হাফ এম প্লাস এন এর সাথে কাটাকাটি করার পর আর এক্স নাই, তাহলে ওটাই পড়ে থাকবে, ওটাই হচ্ছে আমাদের উত্তর। আর বাকিগুলো সবার সাথে এক্স আছে, এই কারণে সবগুলোই কি হয়ে যাবে, গুণ অবস্থায় যেহেতু আসছে জিরোর সাথে সবগুলো জিরো হয়ে যাবে। এই হলো ঘটনা। এই কারণে আমি তোমাকে বলছিলাম এই যে যখনই তুমি বিস্তৃতির কাজগুলো করতেছো তখন সাধারণত 2টা 3টা 4টার বেশি পদ লেখার দরকার নেই, কারণ ওখান থেকেই আমরা প্যাটার্নটা জাজ করতে পারবো, ওখান থেকেই সাধারণত একটা ডিসাইসিভ সলিউশন চলে আসে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, তাহলে এটার উত্তর হচ্ছে m+n/2। কেন? কারণ বাকিগুলো সববার সাথে এক্স আছে, এক্স এর জায়গায় আমরা 0 প্লাগ ইন করতেছি, তাহলে ওগুলো সব কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই তো, তার মানে এখান থেকে আমরা এই জিনিসটাও এক্সপ্লেন করে শেষ করে ফেললাম। এইবার এখন দেখো, এইবার আমরা একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় একটু দেখি যে কি কি কাজ আজকের ভিডিওতে আমরা শিখলাম, কি কি কাজ আমরা করছি। প্রথমেই এখানে বলছিল যে একটা ফাংশন দেওয়া ছিল, একটা পয়েন্টে অবিচ্ছিন্ন বলছিল। অবিচ্ছিন্ন বলতে কি বোঝায়, এইটার যদি অবিচ্ছিন্ন না হয়, বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কি ধরনের সিনারিও হতে পারে, সেইখান থেকে বেস করে আমি এইটার যে একদম কন্ডিশন কেসগুলো সেইগুলো দেখাইছিলাম, এন্ড এগুলো না হলে কি হবে সেটা সহ কিন্তু এক্সপ্লেন করে দিয়েছিলাম। যে এখানে এফ অফ এর মানটা যদি অস্তিত্ব না থাকে বা কোনো ফাইনাইট মান না হয়, ওখানে কোনো মান না থাকে, তাহলে আলটিমেটলি কন্টিনিউয়াস হলো না। কেন হলো না সেটা চিত্র সহ দেখাইছি। এইভাবে করে প্রত্যেকটা কেস তোমাকে দেখানো হয়েছে, থাকলো। তার মানে কন্টিনিউটির যে ব্যাপারগুলো সেটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়ে গেলাম। এরপরে এখন কন্টিনিউটি সম্পর্কে বা অবিচ্ছিন্নতা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া গেল, এবার কোয়েশ্চেনটার সলভিং স্ট্র্যাটেজিতে যাই। কোয়েশ্চেনটার সলভিং স্ট্র্যাটেজিতে আমাদের এফ অফ জিরোর মান চাইছে, তো এফ অফ এক্স তো দেওয়াই আছে, এখানে 0 বসায় দিই, শেষ তো। কিন্তু 0 বসায় দিয়ে আমরা এখান থেকে ফাইনাইট ভ্যালু পাচ্ছি না, বুঝছি তো। যার কারণে আমাদের অবশ্যই কি করতে হবে, এই যে এই স্ট্র্যাটেজি, এটার হেল্প নিতে হবে। তাহলে কি হচ্ছে, এফ অফ জিরোর ভ্যালুটা অবশ্যই কি হতে হবে, এক্স টেন্স টু 0 হলে সেটা লিমিটিং ভ্যালুর সমান হবে। যেহেতু আমরা ডাইরেক্ট এফ অফ 0 এখান থেকে পাচ্ছি না, তাহলে আমাদের লিমিটিং ভ্যালুর হেল্প নিতে হবে। এইখান থেকে আমরা বেসিক স্ট্র্যাটেজিটা বিল্ড করলাম। তাহলে ওখান থেকে এই যে এইটুকু হচ্ছে আমাদের টার্গেট জিনিস, বক্স করাটা। এরপর ওই টার্গেটে যাওয়ার জন্য আমরা কি করছি, লিমিটিং ভ্যালুগুলো বের করছি। এখন এই যে লিমিটিং ভ্যালু বের করা যায়, এই জিনিসটার ভিন্ন ভিন্ন উপায় আছে। এই কেসে আমি 3টা ওয়ে, ডিফারেন্ট ওয়ে দেখাইছি, যে দেখো এই লিমিটের যে কেসটা, এটা কিন্তু অনেক ডিফারেন্ট ওয়েতে আমরা চিন্তা করে সলভ করতে পারি। তো প্রথমে আমরা একদম সিম্পলি ট্রিট করছি, অনুবন্ধী দিয়ে গুণ করছি, তারপর ফর্মুলা অ্যাপ্লাই করছি, ক্যান্সেলেশন করছি, কাজ হয়ে গেছে। দ্বিতীয়ত, আমরা লিমিটকে ডিল করার আরেকটা উপায় হচ্ছে এল হপিটাল ল, সেটা দিয়েও লিমিটকে ডিল করা যায়। তো তখন ওই জিনিসটা, এল হপিটাল ল জিনিসটা কি, সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লিকেবিলিটির শর্ত কি, কি মিন করে, কি এক্সপ্লেইন করে লটা, সেই জিনিসগুলো দেখছি। তারপরে ওই জিনিসটা এখানে অ্যাপ্লাই করে তারপরে আমরা ফাইনালি রিচ করছি সমাধানে। এবং লাস্টলি আরও একটা কেস দেখাইছি, এইখানে এই জিনিসটাকে একটা বাইনোমিয়াল এক্সপানশন বা একটা দ্বিপদী বিস্তৃতি আকারে চিন্তা করলেও কিন্তু সেখান থেকেও আমরা সলিউশনে লিড করতে পারি। অ্যান্ড এইখানকারও আমি প্রথমে আগের ফর্মুলাটা এক্সপ্লেইন করছি, ফর্মুলাটার কী ছিল, তোমার অ্যাপ্লিকেবিলিটির কেসগুলো কী ছিল, কোন কোন শর্তে এটা অ্যাপ্লাই করা যাবে, হুটহাট অ্যাপ্লাই তো করতে পারবো না আমরা, সেই জিনিসগুলো আবার এখান থেকে ভ্যালিডেট করে দিছি যে আচ্ছা এখানে দেখো এইটার ভ্যালিডিটি আছে কিনা। আমি যে অ্যাপ্লাই করব, অ্যাপ্লিকেশনের আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি কিন্তু ওখানে অ্যাপ্লিকেবলই না, তাহলে তো হলো না। কেন সেটা অ্যাপ্লিকেবল সেটাও কিন্তু বলে দিছি। তারপরে সেখান থেকে আমরা এই টার্মগুলো থেকে মাইনাস করার পরে ফাইনালি সলিউশনে আসতে পারছি। এইটাই হচ্ছে আমাদের এই সলিউশনটার আমাদের ওভারঅল আলোচনা ছিল। তাহলে আই হোপ এইখান থেকে তোমাদের এই পুরো কোয়েশ্চেনটা সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া, ডিফারেন্ট মেথড সহ সেটা আমি অফার করতে পারছি, এবং তোমাদেরকে এই যেখানে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে এনকারেজ করতে পারছি। তো এই প্লেলিস্টটার লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে অ্যান্ড পিন্ড কমেন্টে দেওয়াই থাকবে, সেখান থেকে অবশ্যই গিয়ে অন্যান্য প্লেলিস্টের অন্যান্য ভিডিওগুলো চেক করবা। আমি প্রায় সবগুলোতেই ট্রাই করছি যে একটা প্রবলেমকে কীভাবে ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায় সেই জিনিসগুলো এক্সপ্লোর করানো। সো আই হোপ সেগুলো তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকো।